অনেক দিন আগের কথা। হিতমপুর গ্রামের জমিদার ছিল হরিনারায়ণ চাটুর্যে। তার ছিল দুই ছেলে। দুই ছেলেকেই তিনি বিয়ে দিয়ে সংসারী করেন। কিন্তু তার বড় ছেলে অমরনাথ ছিল খুব হিংসুটে। সে তার ছোট ভাইকে একেবারে সহ্য করতে পারত না। ওদিকে ছোট ছেলে অনন্তনাথ ছিল খুব সহজ সরল মনের। তাই তিনি ঠিক করলেন তার সম্পত্তি তিনি দুই ছেলের মধ্যে ভাগাভাগি করে দেবেন। কিন্তু সে কাজ করার আগেই তিনি মারা গেলেন। হ্যাঁ গো, তোমাকে যে কথাটা বলেছিলাম তুমি ভেবে দেখলে? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ভেবে দেখেছি। তোমাকে বলতে হবে কেন? এসব আমার মাথায় আগে থেকেই আছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি কত মাথায় আছে। কতদিন হয়ে গেল শ্বশুর মশাই মারা গেছেন, তা এখনো তো ভাইকে তাড়ালে না। আরে বাবা, বার করে দেবো বললে কি বার করে দেওয়া যায়? আমাকে তো একটু ভেবে চিন্তে কাজ করতে হবে নাকি? আমি তো আর বাবার একা ছেলে নই। ও বাবার আর একটা ছেলে। ও তো সম্পত্তি দাবি করতেই পারে। তাই যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। আরে বাবা, এতে তো ভাবনা চিন্তা করার কি আছে? দেখে শুনে কোনো একটা খারাপ জমি ওর নামে করে দাও, দিয়ে ওকে বার করে দাও, ব্যাস তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, এই কথাটা তুমি মন্দ বলেনি। ভাবছি ওই উত্তরে যে জমিটা আছে ওটাই দিয়ে দেবো। ওতে ফসল টসল ফলে না, একেবারে পড়ে আছে জমিটা। সে কি গো, ও তো একটা বিশাল বড় জমি, ও তোখানি জমিটা তুমি দিয়ে দেবে ওকে? হ্যাঁ গো হ্যাঁ, ওই জমিটা দেওয়াই ঠিক হবে। দেখতে অনেকটা জমি ঠিকই, কিন্তু ও জমি কোনো কাজে নয়। জমিতে ফসলই ফলে না। আর যে জমিতে ফসল ফলে না সেই জমির কি কোনো মূল্য আছে আমাদের কাছে? ওই জমিটাই ওকে দেবো আমি। পরিকল্পনা মতো অমরনাথ উত্তরের পড়ে থাকা জমি অনন্তনাথকে দিয়ে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। সে কি দাদা, তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছ? এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি থাকবো কোথায়? খাবোই বা কি? আহা, আমি তো আর তোকে বাড়ি থেকে খালি হাতে তাড়িয়ে দিচ্ছি না। বাবার সম্পত্তির অংশ তো তোকে আমি দিচ্ছি। তারপরও এত কথা কেন হচ্ছে বুঝতে পারছি না। তুমিও জানো যে জমি আমায় তুমি দিচ্ছ, তাতে চাষবাস হয় না। আর যে জমিতে চাষবাস হয় না তাতে ঘর বানিয়ে থাকা ছাড়া সে জমি কোনো কাজেই লাগবে না। সুতরাং আমার দিন চলবে কি করে দাদা? আমি খাবো কি? সম্পূর্ণাকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এটা ভাবা আমার কাজ নয়। তুই তোরটা এবার বুঝে নে। আমি আর তোর সাথে এই এক বাড়িতে থাকতে পারবো না। তোকে যা দিচ্ছি সেই নিয়ে ভালোই ভালোই বেরিয়ে যা। নাহলে তোকে আমি কিছুই দেবো না, বাড়ি থেকে বার করে দেবো। বাবা আমাকে কোনোদিনও বলেনি যে তোকে আমি যেন বাবার সম্পত্তির ভাগ দিই। আমি বাবার বড় ছেলে, সুতরাং বাবার সমস্ত সম্পত্তি ভোগ করার অধিকার সবার আগে আমার। অনন্তনাথ আর বেশি কথা না বলে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কি যে করব কিছুই যেন বুঝতে পারছি না। দাদা যে জমি দিল তাতে তো কোনো কাজই হবে না। এখন কি করে আমাদের দিন চলবে? দেখো, তুমি এত ভেবো না, একটা জমি তো আছে, সেই জমিটাকে কাজে লাগিয়ে আমাদের কিছু একটা করতে হবে। এখন আগে গিয়ে ওই জমিতে একটা কুটির তৈরি করা দরকার, না হলে আমরা থাকবো কোথায়? তারপর ভাববো কি করা যায়। এখন তুমি মাথা থেকে এসব বাদ দাও তো, চলো তাড়াতাড়ি যাই। না গো না, এসব কি আর মাথা থেকে বাদ দিতে পারবো? এখন যে কি করব? তোমার খুব অসুবিধা হবে কোথায় জমিদার বাড়িতে থাকা আর কোথায় একটা কুটিরে এসে থাকা। আমার কোনো অসুবিধাই হবে না, তুমি এসব নিয়ে ভেবো না।
দেখো, জীবনে তো সমস্যা আসে, তবে সেই সমস্যার সমাধান করা আমাদেরই কাজ। তাতে যদি ভেঙে পড়ি তাহলে কি চলে? তুমি এত ভেবো না, আমার কোনো অসুবিধা হবে না। দেখো, কুটির তো হলো, এবার এবার কি হবে? রোজগারের ব্যবস্থা তো করতে হবে, না হলে দিন চলবে কি করে আমাদের? দেখো, জমি যখন, চাষ করা ছাড়া তো আর কোনো উপায় নেই। এই জমিতে তুমি একবার চেষ্টা করে দেখো, যদি ফসল ফলে। কি যে বলো! এত বছর ধরে এত মানুষ চেষ্টা করেছে, পারেনি। আরে বাবা, তাতে কি? কেউ পারেনি বলে তুমিও যে পারবে না, এটা কেন ধরে নিচ্ছ? তুমি একবার চেষ্টা করে দেখো না। এটাও তো বোঝার দরকার যে কেন ফসল হচ্ছে না। ঠিক আছে, তুমি যখন বলছো, কালকেই আমি এই মাটিটা চাষ করা শুরু করব। দেখা যাক কি হয়। এরপর অনন্তনাথ কঠোর পরিশ্রম করে ওই জমিতে ফসল ফলানোর চেষ্টা করলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। ওই জমিতে ফসল ফললো না। দেখেছো? দেখো দেখো, এতদিন ধরে এত পরিশ্রম করলাম, একটা বীজ থেকে গাছ জন্মালো না। আমি তোমায় প্রথমেই বলেছিলাম এই জমিতে ফসল ফলবে না, তুমি জোর করলে বলে করলাম। কিন্তু দেখো, ফল তো সেই একই হলো, ফসল ফললো না। আরে বাবা, এতদিন ধরে এত মানুষ চেষ্টা করেছে, আমি নতুন করে কি করব আলাদা বলো তো? আমি কি জাদু জানি যে জাদু করে এই জমিতে ফসল ফলাবো? কি? কি বলে তুমি? জাদু? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। এই, আমি একটু বাবার কাছে যাব, আমাকে যেতেই হবে। কিছুদিনের মধ্যে ফিরে আসব। হ্যাঁ, আমিও ভাবছিলাম তোমাকে তোমার বাবার কাছে রেখে আসবো। যতদিন না এখানে কিছু একটা ব্যবস্থা করতে পারছি, ততদিন তুমি ওখানেই থাকবে। না গো না, তুমি ভুল ভাবছো। এই কারণে আমি বাবার কাছে যাচ্ছি না। বাবার কাছে যাচ্ছি বিশেষ একটা কারণে। আমি ফিরে এসে তোমাকে সমস্ত কথা বলবো। কাল সকালেই আমাকে যেতে হবে। এ কি গো, এত বেলা পর্যন্ত তুমি ঘরে বসে আছো? আরে সম্পূর্ণ, তুমি তুমি ফিরে আসতে গেলে কেন? তোমাকে তো আমি বারণ করেছিলাম। ওসব ছাড়ো। তুমি এত বেলা পর্যন্ত ঘরে ভাবে বসে আছো কেন? হ্যাঁ গো, জমিতে যাবে না চাষ করতে? চাষ করতে যাব? তুমি কি আমার সাথে মশকরা করছো? এই জমিতে কি ফসল ফলছে যে চাষ করব? কে বলেছে ফসল ফলেনি? চলো চলো, বাইরে গিয়ে দেখবে, চলো একবার। এ কি, এসব কি দেখছি আমি? কাল রাত পর্যন্ত এখানটা তো ধুধু মাঠ ছিল, হঠাৎ এখানে এত ধান চাষ হলো কি করে? কি হলো কিছু তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? এসবই গুরুদেবের আশীর্বাদ। গুরুদেবের আশীর্বাদেই আমাদের জীবন থেকে কষ্ট ঘুচলো। এবার দেখবে, এই জমি আমাদের সুখের দিন এনে দেবে। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। গুরুদেব, গুরুদেব এলেন কোথায়? আর গুরুদেব এমন কি বা করলেন যাতে এই জমিতে এত ফসল ফললো, আবার এক রাতের মধ্যে? আরে বাবা, এখনো বুঝলে না? আমি তো এই কারণেই বাড়ি ফিরেছিলাম। আমি গুরুদেবের কাছে গিয়েছিলাম। গুরুদেবকে গিয়ে আমাদের সমস্ত সমস্যার কথা খুলে বললাম। গুরুদেব আমাকে একটা মন্ত্রপুত জল দিয়েছিলেন।
সেই জল এসে জমিতে ছড়িয়ে দিতেই তুমি এতদিন যে পরিশ্রম করেছো তারই ফলস্বরূপ এই এত ধান ফলেছে। যাক, যাক, তাহলে আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এবার তুমি যে গয়নাগুলো এতদিন বিক্রি করে আমাদের সংসার চালিয়েছো, সেই গয়নাগুলো আবার আমি করিয়ে দেবো তোমাকে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি চিন্তা করছো কেন? যে গয়না বিক্রি করেছি তার দ্বিগুণ গয়না করব এবার। সৎ পথে থাকলে ভগবান তাদের সাথে থাকে। তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখবে আমাদের জীবনে সমস্ত কষ্ট ঘুচে যাবে। সম্পূর্ণা, বোন আমার, আমায় চিনতে পারছিস? আরে দিদি, এ কি, তুমি এখানে? বড় বিপদে পড়ে আমি তোমাদের কাছে ছুটে এসেছি, আমাকে তোমরা ফিরিয়ে দিও না। আহা বৌদি, বিপদটা কি সেটা আগে বলো। ভাই, তোমরা চলে আসার পর তোমাদের দাদা জমিদারি আর রাখেনি, একে একে সব জমি বেচে দিয়েছে। আর সেই টাকা যে কোথায় উড়িয়েছে আমি কিছুই জানি না। এখন শেষ জমিটুকু পড়ে আছে, তারও কাগজপত্র নিয়ে কালই যাবে বেচতে। যে করেই হোক তুমি ওটা আটকাও ভাই। এই জমিটা বেচে দিলে আমাদের আর কিছুই থাকবে না, কোনো কাজকর্ম করে না। কি যে করবো আমি কিছু বুঝতে পারছি না। ভাই তুমি একবার চলো। ঠিক আছে বৌদি, তুমি ফিরে যাও, আমি দাদার সাথে গিয়ে কথা বলবো। তুমি কিছু চিন্তা করো না, জমি আমি বেচতে দেবো না। জমি বেচতে দেবে না ওর কথায় তুই এখানে কেন এসেছিস? তোর কথা শুনে আমি জমি বেচা বন্ধ করে দেবো? তোকে তো তোর জমি দিয়ে দিয়েছি, তাহলে আবার কেন এখানে এসেছিস? জানি জানি কেন এসেছিস, আমি জানি। ছি ছি দাদা, তোমার লজ্জা হওয়া উচিত। বাবা অল্প অল্প করে যে জমিদারি গড়ে তুলেছিল তার সমস্ত কিছু তুমি বেচে দিয়েছো। শেষ স্মৃতিটুকুও তুমি রাখবে না, সেটাও বেচে দিতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি বেচবো। আমার সম্পত্তি আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাতে কারোর কিছু বলার থাকতে পারে না। তুই যে কেন এসেছিস আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। ভাগ চাইতে এসছিস না? জমি বেচে যে টাকা আসছে সেই টাকা তোর লাগবে। দাদা, যে জমি আমি বাবার কাছ থেকে পেয়েছি তাতে যে ফসল ফলছে তাতে আমাদের ভালোভাবেই দিন কেটে যায়। তোমার কাছ থেকে জমি বেচার টাকা নেওয়ার আমার কোনো দরকার নেই, আমরা সুখে শান্তিতেই দিন কাটাচ্ছি। কিন্তু বাবার এই শেষ স্মৃতিটুকু আমি বেচতে দেবো না। জমিদার থেকে তো ভিখারিতে এসে পরিণত হয়েছ, এখন শেষ সম্বলটুকুও বেচে দিতে চাও? কি বললি? ফসল ফলছে? তোর ওই জমিতে ফসল ফলছে? এ কি করে হতে পারে? এটা অসম্ভব। না দাদা, অসম্ভব নয়। তুমি চাইলে গিয়ে দেখতে পারো, আমি তোমায় কোনো মিথ্যে কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, তা তো যাবই। আর আমিও একটা কথা তোকে বলে যাচ্ছি, যদি আমি গিয়ে দেখি সত্যি তোর ওই জমিতে ফসল ফলেছে, আমি কথা দিচ্ছি জমি আমি আর বেচবো না। এই জমিতেই আবার নিজে চাষবাস শুরু করব। ঠিক আছে, তবে এখনই চলো। অমরনাথ গিয়ে দেখলো সত্যি সেই জমিতে সোনালী ধান একেবারে উপচে পড়ছে। এইসব আমি কি দেখছি? এইসব কি করে হলো ভাই? তুই তো অসাধ্য সাধন করেছিস, এই জমিতে কেউ কোনোদিনও ফসল ফলাতে পারেনি, তুই ফসল ফলালি। ফসল ফলতে বাধ্য দাদা, বাবার আশীর্বাদ আছে এই জমিতে। বাবার আর গুরুদেবের আশীর্বাদে এই জমিতে আবার ফসল ফলেছে। তবে তুমি কথা দিয়েছো এই জমিতে ফসল দেখলে তুমি আর জমি বেচবে না। হ্যাঁ রে ভাই,
আমি বুঝতে পেরেছি, আমি যে কি বড় ভুল করেছি আমি বুঝতে পেরেছি। আমি আর জমি বেচবো না, সে সম্বলটুকু পড়ে আছে, ওতেই চাষবাস শুরু করব। তবে তোরা এবার ফিরে চ ভাই, আমি খুব বড় ভুল করেছিলাম। আমরা আবার আগের মতো একসাথে থাকবো। হ্যাঁ দাদা, আমরা ফিরে যাব। দেখেছো তো, বলেছিলাম না, সৎ পথে থাকলে তার জীবনে কখনো কোনো কষ্ট আসে না। আমাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসবে।